যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স, বাংলা জেনারেল কিংবা এমএ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসখানি পড়তে হয়। সেই উপন্যাসের কাহিনী ৮০ পাতা বিস্তৃত। সেই বিস্তৃত কাহিনীটিকে সংক্ষিপ্ত আলোচনা করে আমি তার সম্বন্ধীয় যে সমস্ত প্রশ্ন উত্তর হওয়া সম্ভব সেইগুলিকে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটিকে সম্পূর্ণ আকারে শুনতে পারো তাহলে আমি বলতে পারি যে তোমরা সেই বিষয়বস্তু থেকে যে কোনো প্রশ্নের উত্তর সুন্দরভাবে সমাধা করতে পারবে। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি এখন শুরু করছি পল্লী সমাজ উপন্যাসের সংক্ষিপ্ত সার কাহিনী। এই উপন্যাসটিতে মূল চরিত্র যারা রয়েছে তারা হলো রমেশ, রমা, রমেশের জ্যাঠাইমা অর্থাৎ বিশ্বেশ্বরী, রমেশের জার্তুতো দাদা অর্থাৎ বেনি ঘোষাল প্রমুখ। এছাড়াও পার্শ্ব চরিত্র অনেক রয়েছে। আমরা জানি যে উপন্যাসের মধ্যে বহুবিধ চরিত্রের সমাহার থাকবে। তো এই উপন্যাসের মূল কাহিনী এতটাই বেশি শাখা প্রশাখা যুক্ত যে আমরা যদি সেই শাখা প্রশাখা ধরে আলোচনা করতে যাই তাহলে সেটা একটা ভিডিওর মধ্যে কখনোই সম্ভব নয়। সেই জন্য আমি রমেশ চরিত্রের মধ্যে কি কি ঘটেছে সেইগুলি যদি তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বলতে যাই তাহলে পরেই তোমরা উপন্যাসের পুরো কথাটিকে অনুধাবন করতে পারবে, এটা আমি আশা করি। তো রমেশ কি করেছে আমি সেটাই এখানে বলবো। এখন শুরু করি। রমেশ শিশুকালে তার মা মারা যাওয়ার পরবর্তী সময়ে তার বাবা তারিণী ঘোষাল, রমেশের বাবা তারিণী ঘোষাল তাকে মাতুলালয়ে পাঠিয়ে দেয়। সে মামার বাড়িতে থেকেই পড়াশোনা শুরু করে। বর্তমানে সে কলেজ পড়ুয়া ছাত্র ছিল, কিন্তু তার কাছে হঠাৎ করে খবর গেছে যে তার বাবা তারিণী ঘোষাল মারা গেছে। পিতার মারা যাওয়ার খবর শুনে সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছে এবং সেখানে সে পিতৃ শ্রাদ্ধের জন্য যা যা ব্যবস্থা করার তা করতে উদ্যত হয়েছে। প্রথমেই সে তার প্রতিবেশী মানুষজনদেরকে আমন্ত্রণ জানাতে গেছে। তার মধ্যে বেনি ঘোষাল এবং রমা হলো অন্যতম। আমরা এই কাহিনী বলতে গিয়ে একটা ছোট্ট করে কাহিনীর শাখা বলতেই হয়। সেটা হলো যে এই যে দুটো পরিবার, একটা মুখুজ্জে পরিবার অর্থাৎ রমা যে পরিবারের বর্তমান মেয়ে এবং তার ভাই যতীন, আর একটি পরিবার হলো ঘোষাল পরিবার। সেই পরিবারে বেনি ঘোষাল একজন কর্তার ছেলে আর তারিণী ঘোষালের ছেলে হলো আমাদের রমেশ। তো এই যে দুটো পরিবার, এই দুটো পরিবার কিন্তু এই কুয়াপুর নামক গ্রামের পুরনো বাসিন্দা নয়। তারা একসময় অন্যত্র বসবাস করত। সেখান থেকে উঠে এসে দুই মিতা অর্থাৎ বন্ধু একটি গ্রামে নতুন করে বসতি স্থাপন করে। তার মধ্যে বলরাম ঘোষাল, সে কিন্তু তার পিতৃঋণ শোধ করা ছাড়া জীবনে আর কিছু করে উঠতে পারেনি। কিন্তু বলরাম মুখুজ্জে, সে বর্ধমান রাজ্যের চাকুরি গ্রহণ করা এবং বৈবাহিক সূত্রে প্রচুর ধন সম্পত্তি অর্জন করে। একসময় দুই বন্ধুর মধ্যে মতানৈক্য দেখা দেওয়ার জন্য উভয়ে প্রায় ২০ বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছিল। এবং যখন মুখুজ্জে মারা যায় তখনও কিন্তু এই ঘোষাল তার সাথে দেখা করতে যায়নি। কিন্তু সে মারা যাওয়ার পরের দিনই এই কথা রটেছে যে মুখুজ্জে যা সম্পত্তি করেছে সে কিন্তু শুধুমাত্র নিজের সন্তানদের দান করে যায়নি, সেই সম্পত্তির অর্ধেক অংশ তার বন্ধু অর্থাৎ ঘোষালের পরিবারকেও দিয়ে গেছে। এই যে যৌথ সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা হাঙ্গামা হুজ্জুতি চলেই আসছে। তার মধ্যে তারিণী ঘোষাল, সেও ছাড়বার পাত্র ছিল না। তাই বহু মামলা মোকদ্দমা করতে করতে সে তার জীবন থেকে চ্যুত হয়। বর্তমানে রমেশ প্রথমেই আমন্ত্রণ জানাতে গেছে তার জার্তুতো দাদা বেনি ঘোষালের বাড়ি, কিন্তু তাকে সেখানে না দেখতে পেয়ে অবশেষে রমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং কইরে রানী বলে ডাক দেয়। রমাকে এই নামে ডাকত রমেশের মা। ফলে রমা দীর্ঘদিন পরে এই ডাক শুনে চমকে উঠেছে। তারপরে সে রমেশের অবস্থা দেখেছে এবং নিজেকে সংবরণ করে একটি ঘরের দরজার আড়ালে লুকিয়ে রেখে কথাবার্তা বলবার চেষ্টা করেছে। কিন্তু রমার মাসি রমেশকে যৎপরনাস্তি অপমান করেছে এবং শেষকালে শুনিয়েছে যে আমার রমা তোমার বাড়িতে পা ধুতেও যাবে না। রমেশ সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এসেছে এবং সে দেখেছে যে এলাকার যে সমস্ত ব্রাহ্মণ্য সম্প্রদায় বা অন্যান্য মানুষজন রয়েছে তারাই তাকে এই শ্রাদ্ধানুষ্ঠানের কাজে সহযোগিতা করতে চায়। এসেছে ধর্মদাস, গোবিন্দ গাঙ্গুলি, ভৈরব আচার্যের মতো ব্যক্তিবর্গ। তাদের নিজেদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সংঘাত রয়েছে এবং সেইগুলি রমেশের কাছে ক্রমশ চোখের সামনে ভেসে উঠেছে একটা একটা করে পল্লী গ্রামের জীবন দুর্দশার অবস্থা।
গ্রামের যারা ব্রাহ্মণ্য সম্প্রদায় তারা এক গাদা করে সন্তানাদি সঙ্গে নিয়ে এসে কলকাতা থেকে ময়রা নিয়ে এসে রমেশ যে তার পিতৃশ্রাদ্ধের জন্য খাবার দাবার তৈরি করার ব্যবস্থাপনা করেছে, সেই খাবার অগ্রিম তারা কেমন হয়েছে তা পরখ করে দেখবার জন্য যতটা পরিমাণ গ্রহণ করেছে তাতে রমেশকে আশ্চর্য করে দিয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে রমেশের জ্যাঠাইমা অর্থাৎ বিশ্বেশ্বরী আসেন এবং তিনি ভাঁড়ারের চাবি সংগ্রহ করে নিয়ে চলে যান। রমেশ তখন তার জ্যাঠাইমাকে শুনিয়েছিল যে এরাই হচ্ছে তার আপন, তার নিজের আপন বলতে কেউ নেই। জ্যাঠাইমা সেখানে মানসিকভাবে দুঃখ পেয়েছিলেন, কিন্তু তিনি এটাও বুঝেছিলেন যে এই ছেলেটির পাশে দাঁড়াবার কেউ নেই বলে, একে সৎযুক্তি দেবার কেউ নেই বলে এর আজকে অসহায় পরিস্থিতি, তাই আমাকেই তার পাশে দাঁড়াতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এইভাবে রমেশের পিতৃশ্রাদ্ধের অনুষ্ঠান মিটে যায়। রমেশের মনে পড়ে যখন রমেশের মা মারা গেছিল, এই জ্যাঠাইমাই তাকে একদিন বুকে আগলে রেখেছিল। বৃহস্পতিবার রমেশের পিতৃশ্রাদ্ধ। এই শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কাঙালিদের দেবার প্রয়োজনে সে বস্ত্রের ব্যবস্থাপনা করেছিল। খাবার দাবারের যথেষ্ট উচ্ছ্বাস সেখানে দেখতে পাওয়া যায়। তাই দেখে কিন্তু এই ব্রাহ্মণরা আবার বেনি ঘোষালের ঘরে গিয়ে আলোচনা চালিয়েছে যে এই ছেলেটি একেবারে বোকা এবং এ অতি তাড়াতাড়ি নিঃস্ব হয়ে যাবে। কিভাবে চোখের সামনে নিঃস্ব হয়ে যাবে তুমি শুধুমাত্র দেখে যাও। অর্থাৎ তারা একবার এসে রমেশের কাছে বেনি ঘোষালের দোষ এই কথা যেমন বলবার চেষ্টা করেছে, আবার বেনি ঘোষালের কাছে গিয়ে রমেশের নামেও বদনাম করতে তারা ছাড়েনি। বনমালী পাড়ুই স্কুলের হেডমাস্টার, সে রমেশের সঙ্গে দেখা করেছে এবং রমেশ জানতে পেরেছে যে এলাকার জমিদারেরা চায় স্কুল তুলে দেওয়ার জন্য। একমাত্র যদু মুখুজ্জের মেয়ে রমার জন্য স্কুলের যেটুকু যা বর্তমানে বাকি রয়েছে। বেনি স্কুলের জন্য কোনো ব্যয়ই করে না। বেনি এবং রমা ইতিমধ্যে হাটের উত্তর দিকে একটি বড় তেঁতুল গাছ বিক্রি করেছে, যে সম্পত্তিটি এই 3 জমিদারি মালিকানার মধ্যেই ভাগ বাটোয়ারা হওয়ার কথা, সেইটা কিন্তু তারা রমেশকে দেয়নি, বরঞ্চ নিজেরা আত্মসাৎ করেছে। রমেশের কাছে তার সরকার এসে তাকে জানালেও রমেশ কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেনি এবং সে জানিয়েছে যে আর কি তেঁতুল গাছ নেই, অর্থাৎ ঔদাসীন্য তার মধ্যে একটা প্রকাশ পায়। কিন্তু যেদিনকে গড়ের পুকুরের মাছ ধরা হচ্ছিল সেই সংবাদ শুনে রমেশ কিন্তু ক্ষিপ্ত হয় এবং তার চাকর ভজুয়াকে পাঠিয়ে দেয়। ভজুয়া সেখানে গিয়ে রমাকে নিবেদন করেছিল, রমার কাছে জানতে চেয়েছিল যে সত্যি করেই আমাদের বাবুর এই মাছে ভাগ আছে কি না। আমি এবং বাবু কেউই আমরা মাছ গ্রহণ করি না, খাই না। শুধু সে বাবু আমাকে বলে দিয়েছে মাঝিকে জিজ্ঞাসা করে আসবি, মাঝি যদি বলে যে আমাদের কোনো ভাগ নেই তাহলে তুই চলে আসবি, কারণ সে মিথ্যে কথা বলতে পারে না, সে অপরের সম্পত্তি হরণ করতে পারে না। রমা এই কথা শুনে চমকেছে এবং সে জানিয়েছে তোমার বাবুর এতে কোনো ভাগ নেই, যা ইচ্ছে তাই করতে যেতে বলতে পারো। রমেশ চিরকালের জন্য এই কুয়াপুর ছেড়ে চলে যেতে চায়, কারণ এখানকার মানুষদের জন্য সে যতটুকু ভালো করবার চেষ্টা করেছে তারা কিন্তু কেউই তাকে ভালো চোখে দেখেনি, বরঞ্চ নানান বিপদে আপদে তাকে টেনে এনে তার গায়ে আগুন লাগাবার চেষ্টা করেছে। কিন্তু জ্যাঠাইমা তাকে বারণ করেছে, জ্যাঠাইমা তাকে নিষেধ করেছে এবং এই গণ্ড গ্রামে যে দুর্দশা চলছে সেই দুর্দশা থেকে মানুষকে মুক্ত করবার জন্য তাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করবার চেষ্টা করেছেন জ্যাঠাইমা। রমেশ প্রভূত অভিমানে জ্যাঠাইমাকে শুনিয়েছে, জ্যাঠাইমা, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ, ভাবে ভয়ে পিছিয়ে গেল। দক্ষিণ পাড়ার দারিক ঠাকুরের ছেলে এবং তার বিধবা মা রমেশের বাড়িতে উপস্থিত হয়েছে, তারা ভিক্ষা চায়। রমেশ এই কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে এবং পরবর্তীকালে তাদের প্রকৃত অবস্থার কথা শুনতে পেয়ে, অর্থাৎ দারিক চাটুর্যের যদি প্রায়শ্চিত্ত না করা হয় তাহলে তার দেহটিকে সৎকার করা সম্ভব হবে না, সেজন্য মৃতদেহ তাদের উঠানে পড়ে রয়েছে, এই দুঃখের কথা শুনে রমেশ কিন্তু তাদের সম্পূর্ণ সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছে। রমেশ তারকেশ্বরে গিয়ে 20 বছর পরে রমার সাথে দেখা। রমার যত্নে সে বিহল হয়েছে। চাষিদের 100 বিঘার মাঠ ডুবে গেছে বর্ষার জলে। সেই মাঠের 2 দিকে 2টি বাঁধ আছে, সেই বাঁধ কাটিয়ে দিলে বর্ষার জল সেখান থেকে বের হতে পারে এবং মাঠের ধান বাঁচতে পারে। কিন্তু সেই জল বের করে দিলে সেখানে যে মাছের সংরক্ষণ থাকে তা নষ্ট হবে, তাই বেনি ঘোষাল সেই বাঁধ কাটাতে রাজি নয়। রমাও রমেশকে শুনিয়েছে যে তাহলে সেই খরচ বা সেই লোকসান কি আপনি দেবেন।
একথা শুনে রমেশ প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে, তার মনে ক্রোধ এসেছে এবং রমা সম্পর্কে অন্য একটা ধারণা জন্মেছে। পরবর্তী সময়ে সে নিজে তার চাকরকে পাঠিয়ে সেই বাঁধ কাটাবার বন্দোবস্ত করেও যখন রমা এবং বেনি ঘোষালের পাঠানো লেঠেলদের কাছে তার চাকর পর্যুদস্ত হয়েছে, তখন রমেশ নিজে হাতে লাঠি নিয়ে সেই আকবর এবং তার ছেলেকে সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এবং বাঁধ কাটিয়ে দিয়ে মাঠের ধানকে সে রক্ষা করেছে। রমা কিন্তু এই খবর শোনার পর রাত্রে অনেকটা নিশ্চিন্ত হয়েছিল যে যে মানুষটির বিপদের কথা সে পদে পদে স্মরণ করছিল সেই মানুষটি কিন্তু নিজেকে বাঁচাবার যথেষ্ট সক্ষম, তাই তার জন্য আর কিন্তু খুব বেশি দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। রমেশ পীরপুরে মুসলমান প্রজাদের আহ্বানে বা তাদের আকুতিতে তাদের গ্রামে স্কুল করে দিতে চায়, কারণ তাদেরকে যে স্কুল রয়েছে গ্রামে সেই স্কুলে ভর্তি নিতে চাওয়া হয় না। ফলে রমেশ সেই মুসলমানদের শিক্ষার জন্য স্কুল করে দেওয়া এবং সেখানে রাস্তা নির্মাণ করবার উদ্যোগী হয়েছে। রমেশকে তার জ্যাঠাইমা জিজ্ঞাসা করেছে সে নাকি তাদের হাতে জলপান করে। রমেশ জানিয়েছে যে এখনও পর্যন্ত করি না, তবে করবার জন্য কোনো দ্বিধা আমার নেই। অর্থাৎ এখান থেকে রমেশের একটা উচ্চ মনের পরিচয় আমরা পাই। রমেশ তার জ্যাঠাইমাকে জানিয়েছে এই জন্মভূমিকে রক্ষা করার দায়িত্ব তো আমার একার নয়, জন্মভূমি তো কেবল আমার একারই নয়, বিশ্বেশ্বরী তাকে শুনিয়েছে ও শুধু তোরই মা, না হলে এত মানুষ আসে তার দুঃখের কথা কেউ শুনতে পায় না, তুই শুনতে পেয়েছিস কি করে। রমেশ রমাকে বলেছে তোমাকে ভালোবাসতাম রমা, এত ভালোবাসা বোধহয় কেউ কাউকে কোনো দিন বাসেনি। রমেশের চাকর ভজুয়াকে ডাকাতির দায়ে জেলবন্দি করা থাকলে ভৈরব আচার্য সাক্ষ্য দিয়ে তাকে মুক্ত করে, কিন্তু বেনি ঘোষাল তার খুড়শ্বশুর সনৎ স্যান্নালের দ্বারা একটি মিথ্যা মামলা ভৈরব আচার্যের নামে করে এবং সেখানে 1126 টাকা 7 আনার কেনার দায় তার উপরে চাপিয়ে দেওয়া হয়। রমেশ এই কথা শুনে ভৈরবকে বাঁচানোর জন্য সেই অর্থ প্রদান করে, কিন্তু পরবর্তীকালে শুনেছিল ভৈরব এবং বেনি ঘোষালের কৌশলেই এই টাকা আত্মসাৎ হয়েছে এবং তার দু একদিন পরেই ভৈরব আচার্যের বাড়িতে তার দৌহিত্রের অন্নপ্রাশন, তাতে রমেশকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। রমেশ তাই সম্পূর্ণ ঘটনা শোনবার পর ভৈরব আচার্যের বাড়ি গেছে এবং তাকে তার দুয়ারে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত ধরে নাড়াচাড়া করে জিজ্ঞাসা করেছিল কেন আপনি এরকম করলেন। ভৈরবের কন্যা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, গ্রামের লোক হাজির হয়, রমাও সেখানে উপস্থিত হয় এবং রমেশের হাত ধরে সে ভর্ৎসনার মধ্যে দিয়ে তাকে ভৈরব আচার্যের হাত মুক্ত করিয়েছে। রমাকে ভৈরবের কন্যা অনেক কুকথা শুনিয়েছে। রমা যে রমেশের সঙ্গে সম্পর্ক রয়েছে তার জন্য যে তার গলায় দড়ি দেওয়া উচিত ইত্যাদি কথা বলতেও সে দ্বিধা করেনি, কিন্তু ভৈরবের স্ত্রী শুনিয়েছে যে আজকে ওই মহান মানুষটার পিছনে এরকম বলা তার কন্যার উচিত হয়নি, কারণ সে যে কাজ করেছে তার বাবার মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়েছে। পরবর্তী সময়ে এই ভৈরবকেই খুন করতে যাওয়ার দায়ে রমেশকে জেলে যেতে হয়। রমা অবশ্য রাত্রে গোপনে রমেশকে জানিয়েছিল সে যেন গ্রাম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু রমেশ তা যায়নি। ফলবশত রমাকেও পাড়া প্রতিবেশীর দায় পড়ে সাক্ষ্য দিতে হয় যে রমেশ ছুরি হাতে করে নিয়ে গেছিল কিনা তার আমার মনে পড়ে না, রমেশ সেদিনকে তাকে ছুরির আঘাত করেছিল কিনা তাও তার স্মরণে নেই। এই কথা শুনে কিন্তু রমেশের 6 মাসের জেল হয়। রমা কিন্তু সেই থেকে প্রচণ্ড কষ্টে আছে এবং সে ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের আক্রান্ততায় ভুগছে। একমাত্র জ্যাঠাইমা জানে উভয় চরিত্রের মধ্যে কী আত্মিক সম্পর্ক এবং তারা কোথায় নিজেদেরকে একেবারে মানসিক বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন। রমেশ জেলে যাওয়ার জন্য মুসলমান প্রজারা এবং অনেক হিন্দু চাষাভুষো মানুষ একত্রিত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় মিটিং করে তারা আলোচনা করে এবং বেনি ঘোষালের মাথা দ্বিখণ্ডিত করবার জন্য তারা প্রায়শই বেনি ঘোষালের ঘরের আশপাশে ঘোরাঘুরি করে। ইতিমধ্যে বেনি ঘোষালের সঙ্গে এক কলুর দ্বন্দ্বে বেনির মাথা দ্বিখণ্ডিত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে বেনি হাসপাতালে ভর্তি, আর একদিকে রমা প্রচণ্ড শারীরিক বিপর্যয়ে শয্যাশায়ী, আর রমেশ ওদিকে জেলে বন্দি। যেদিনকে রমেশ জেল থেকে মুক্তি পায় সেই দিনে বেনি ঘোষাল নিজে তাকে ঘোড়ার গাড়ি করে আনতে গেছে এবং ভাই বলে আলিঙ্গন করেছে, আর সমস্ত এর জন্য দোষ রমার
এই বলে তাকে বোঝাবার চেষ্টা করেছে। রমেশ ফিরে আসার পর রমা তার সাথে একবার দেখা করতে চায়। রমেশ জেল থেকে ফিরে আসার পর জ্যাঠাইমার সঙ্গে দেখা করতে গেলে সে জানতে পারে যে জ্যাঠাইমা মুখুজ্জে বাড়িতে গেছে, কারণ সেখানে রমার ভাই যতীনের উপনয়নের অনুষ্ঠান। রমেশ অবাক হয়েছে তাকে না আমন্ত্রণ করার কারণে। সে জানতে পেরেছে দাসীর কাছে যে শুধু রমেশকে নয়, এই গাঁয়ের কাউকেই প্রায় সে আমন্ত্রণ করেনি, কারণ তার বাড়িতে কেউ খাবে না। সে নাকি কোন দোষে দোষী, অর্থাৎ রমার সাথে রমেশের সম্পর্কের দোষ সমগ্র গ্রাম তাকে একঘরে করে দিয়েছে। অর্থাৎ জমিদার বলেই কিন্তু সে সেখানে নিস্তার পায়নি। গ্রামের মধ্যে যে সমস্ত ব্রাহ্মণ্য সম্প্রদায় থাকে তারা তাদের অঙ্গুলি হেলনের মধ্যে দিয়ে মানুষের জীবনের বিপর্যয়কে টেনে নিয়ে এসেছে। জ্যাঠাইমা জানিয়েছে শুধু এই গ্রাম নয়, যে কোনো গ্রাম আর 5টা গ্রামের মধ্যে গিয়ে দেখে আয়, প্রত্যেক জায়গাতেই প্রায় একই অবস্থা। আবার এখানে উপমাস্বরূপ উঠে এসেছে যে কুয়াপুর গ্রাম তবু ভালো, কিন্তু এমন কোনো গ্রাম আছে যেখানে একটা মরা আমড়া গাছকে নিয়ে দ্বন্দ্ব করতে গিয়ে দুটো পরিবারের সম্পূর্ণ ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। অর্থাৎ মানুষের জেদ, মানুষের মূর্খামি এবং মানুষের ভুল পথে পরিচালিত হবার যে দুর্দশা তা গ্রামের প্রত্যেকটা অঙ্গনে দেখতে পাওয়া গেছিল। রমেশ সেই জন্য প্রত্যেক গ্রামে বিদ্যালয় তৈরি করে দেওয়ার জন্য 200 কোটি টাকা এবং পথ নির্মাণ করবার জন্য যথেষ্ট তার মাতুলালয় থেকে পাওয়া টাকাগুলিকে যত্রতত্র বিনিয়োগ করেছে। সনাতন বলেছে মুসলমানরা ছোটবাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করে এবং তারা মসজিদে আজান দেওয়ার সময় নাকি তাঁর নাম স্মরণে আনে। রমা 3 মাস ধরে যে কাশি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে রয়েছে, তার প্রকৃত কারণ কোথায় লুক্কায়িত হয়ে রয়েছে তা কিন্তু একমাত্র জ্যাঠাইমা জানে। জ্যাঠাইমা তাকে অনেক করে বুঝিয়েছে, অনেক করে তাকে শান্ত হতে বলেছে এবং সেই দুর্দশা থেকে উঠে আসবার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু রমার প্রতিটি অন্তরে দগ্ধতার চিহ্ন সে তাকে মোটেই নিজেকে ক্ষমা করতে পারেনি। আজকে রমেশের কাছে হাজির হয়েছে শেখ মতিলাল এবং কৈলাস নাপিত। একটি নালাকে নিয়ে তাদের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আদালতে যায়নি, তারা এসেছে রমেশের কাছে। রমেশ কিন্তু তাদের জানিয়েছে যে আমি কি করে এর বিচার করব, আমি তো বিচার করার যোগ্য নই। তা রমেশকে তখন সেই ব্যক্তিরা জানিয়েছে যে আপনি যদি কালকে শিক্ষিত মানুষ আদালতে বিচারপতি হয়ে বসেন তখন তো এমন বিচার আপনাকে করতে হতো। তাই আমরা চাই না ওই উকিলের পেট ভরিয়ে আর আদালতে দৌড়োদৌড়ি করে উভয়ে সর্বশান্ত হয়ে এই সাধারণ একটি বিষয়বস্তুর জন্য মামলা মোকদ্দমা করতে। আপনি যে বিচার করে দেবেন তাই আমাদের কাছে শিরোধার্য। রমেশের মন ভরে গেছে। যে গ্রামকে সংস্কার করবার জন্য, যে গ্রামকে সে পরিবর্তন করবার জন্য এত দিন ধরে এত মার খেয়েছে, এত ব্যথা সহ্য করেছে, এত যন্ত্রণা সহ্য করেছে, এত অপমানকে মাথা পেতে নিয়েছে, আজকে তার সাফল্যের সামান্য দিকচিহ্ন যেন সে দেখতে পেয়েছে। শেষে রমা তাকে দেখা করবার জন্য অনুরোধ জানিয়েছে। রমার সঙ্গে দেখা করতে এসে রমার কাছ থেকে 2টো অনুরোধ তাকে শুনতে হয়েছে। প্রথম অনুরোধ হলো, একটি সম্পত্তি আছে যে সম্পত্তির সে মালিকানা সম্পূর্ণ রমেশকে দিতে চায়। আর দ্বিতীয়ত হলো যতীনকে সে রমেশের কাছে রেখে দিয়ে চিরবিদায় নিতে চায়। রমেশ যাতে যতীনকে তার মতোই আদর্শ মানুষ করে তোলে এবং যতীন যাতে আগামী দিনে ভোগ নয় ত্যাগের মধ্যে দিয়ে মানুষের জীবনের সেবার মধ্যে দিয়ে বড় হয়ে উঠতে পারে, সেটা যেন সেই শিক্ষা সে তার কাছে পায়। অবশেষে জ্যাঠাইমার সঙ্গে রমা চিরবিদায় নিয়েছে এবং রমেশ যখন জ্যাঠাইমাকে শেষকালে জিজ্ঞাসা করেছে, জ্যাঠাইমা তুমি তোমার বার্ধক্য পরিণতিতে চিরকালের জন্য দেবস্থানে পাড়ি দিচ্ছ ঠিক আছে, কিন্তু রমা কেন যাচ্ছে? সে কথার উত্তর শুনে রমেশের মতো পাষাণ পুরুষেরও অন্তরের দগ্ধতা, অন্তরের কষ্ট, অন্তরের যন্ত্রণাকে ধরে রাখতে পারেনি। তাই সে জ্যাঠাইমাকে একটি প্রণাম করেই সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে চলে গেছে। এই ছিল উপন্যাসের কাহিনী। এই উপন্যাসের মধ্যে একটা মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক রমা রমেশের, যেখানে কোনো দৈহিক সম্পর্ক নেই, কেবলমাত্র মানসিক টানাপোড়েন, এবং তার মধ্যে দিয়ে একটা মধুর দিগদর্শন, মধুর বাতাস প্রবাহিত হয়েছে। এখানে গ্রাম বাংলার জীবনচিত্রের মধ্যে তুচ্ছাতি তুচ্ছ যে ব্যাঘাত, আঘাত, মানুষে দ্বন্দ্ব, তার একটা প্রতিচিত্রকে শরৎচন্দ্র সুন্দর করে প্রকাশ করতে সক্ষম হয়েছেন। এবং রমেশের চরিত্রের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছে, গ্রামকে সংস্কার করবার যে প্রতিভা তার মধ্যে দেখা দিয়েছে, তার মধ্যে তার চরিত্রের যে গুণ এখানে প্রকাশ পেয়েছে। কয়েকটি অপ্রধান চরিত্র, যে চরিত্রগুলির মধ্যে প্রচণ্ড দোষ ত্রুটি থাকা সত্ত্বেও
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা যে একান্তভাবেই তার দাস হয়েছে সেই কথাকে প্রকাশ করে সেই চরিত্রগুলিও আলোচনার বিষয়বস্তু হতে পারে। এবং উপন্যাসটির নামকরণ পল্লী সমাজ কেন হয়েছে সেইটিকেও আমাদের একটা প্রশ্নের মধ্যে আসতে পারে। তাই সমগ্র কাহিনীটিকে যে ছোট সারসংক্ষিপ্ত আকারে আমি প্রকাশ করলাম, আমার মনে হয় এখান থেকে যে কোনো প্রশ্ন এলে যে কোনো ছাত্রছাত্রীদের পক্ষে সেই প্রশ্নের উত্তর পরীক্ষায় দেওয়া সম্ভব। এছাড়াও আমার কাছে বেশ কিছু উত্তর নমুনা স্বরূপ রূপায়ণ করা রয়েছে। যে কোনো সময় ছাত্রছাত্রীদের প্রয়োজনে আমি সেগুলোকে ব্যবহার করি বা তাদেরকে দিই। তোমাদের কারো প্রয়োজন থাকলে তোমরা সেটাকে জানাতে পারো এবং তোমরা সেই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেতে পারবে। এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম।